স্বাগত জানাচ্ছি কাদুরগঞ্জ থেকে মধ্যে সাথে আছে আমি তামিম জাহিদ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 12টি সচল উড়োজাহাজের অন্তত 6টির শীতাতাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বেশিরভাগ সময় অকেজো থাকে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক রুটের যাত্রীদের পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। এক রুটের উপযোগী উড়োজাহাজ অন্য রুটে চালানো আর উপযুক্ত রক্ষণাবেক্ষণ হবে এটা হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আজ আমরা আলোচনা করব বিমানের ব্যবস্থাপনা নিয়ে। এ নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে রয়েছেন সাবেক বেসামরিক বিমান চলাচল মন্ত্রী জনাব জিএম কাদের এবং এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম। তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখে নেব একটি প্রতিবেদন। এটি কোনো নন এসি বাস নয়। গত 17 জুলাই দুপুরে বাংলাদেশ বিমানের ঢাকা থেকে সিলেটগামী বোয়িং 777-200 উড়োজাহাজের ভিতরের চিত্র এটি। প্রচণ্ড গরমে ঘেমে একাকার হচ্ছিলেন যাত্রীরা। শীতাতাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা ঠিকভাবে কাজ করছে না এমন অভিযোগ বিমানবালাদের কাছে করেও কোনো সদুত্তর পাচ্ছিলেন না যাত্রীরা। গত শনিবার কুয়েত থেকে ঢাকায় আসা BG44 ফ্লাইটের যাত্রীদেরও ছিল একই অভিযোগ। কুয়েত থেকে আসছি, এসি কোনো কাজই করে নাই বিমানে। 15 মিনিট কাজ করছে, পরে টোটাল বন্ধ করে দিছে। বাংলাদেশ বিমানে এসি বন্ধ আসলো, একদম বন্ধ হয়েছিল। আবার অভ্যন্তরীণ রুটে বিমানের ড্যাশ-8 উড়োজাহাজে শীতাতাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা অকেজো থাকার অভিযোগও তুললেন কক্সবাজার থেকে ঢাকায় ফেরা যাত্রীরাও। বিমানটা যখন ফ্লাই করা শুরু করে কক্সবাজার থেকে আসার সময় 10-15 মিনিট পরে যখন উপরে উঠতেছিল, তারপরে একটু তাপমাত্রাটা বাড়তেছিল ভিতরে। বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ জানালো সব নয়, কিছু উড়োজাহাজের সমস্যা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে। 200গুলো লিজ নেওয়া, এগুলো বেশ পুরনো। এটা সম্পর্কে টেকনিক্যাল কিছু প্রবলেম আছে এবং টেকনিক্যাল কিছু যাত্রীদের অভিযোগ আছে, এটা ঠিক। এর কারণও জানান উড়োজাহাজ চলাচল বিশ্লেষকরা। এর একমাত্র কারণ হতে পারে যে এটা নন ফাংশনিং বা নন ম্যানেজমেন্ট, যেটা মেকানিক্যাল ম্যানেজমেন্ট বা মেনটেনেন্সটা যদি প্রপার না হয়। ঢাকা থেকে নিউ ইয়র্ক রুট চালু, ডাইরেক্ট ফ্লাইট চালু করা হবে, সেই বিবেচনায় কিন্তু এই এয়ারক্রাফটগুলোকে তখন সিলেকশন করা হয়েছিল। বাংলাদেশ বিমানের বহরে 14টি উড়োজাহাজ থাকলেও এখন উঠছে 12টি। নিজের দেশের উড়োজাহাজে আরামদায়ক ভ্রমণের জন্য বেশিরভাগ মানুষ চড়তে চায় বাংলাদেশ বিমানে, কিন্তু সেই ভ্রমণ এখন হয়ে উঠছে কষ্ট আর যন্ত্রণাদায়ক। ক্রুদের কাছ থেকেও কাঙ্ক্ষিত সেবা না পাওয়ার অভিযোগও আছে যাত্রীদের। আমিনুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। জনাব জিএম কাদের এবং জনাব কাজী ওয়াহিদুল আলম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? ভালো, ধন্যবাদ। জনাব কাদের, আপনার কাছে জানতে চাচ্ছি যে একজন সাবেক বেসামরিক বিমান চলাচল মন্ত্রী হিসেবে আপনার কি মনে হয় যে আমরা যে বিমানের বিরুদ্ধে যে বিমানের ব্যাপারে যেসব অভিযোগ দেখছি এবং যে অব্যবস্থাপনার কথা শুনছি, এটা কি আসলে এখান থেকে বের হওয়া সম্ভব কিনা, নাকি এটা 8-10টা সরকারি প্রতিষ্ঠানের মতোই যে আমরা যা দেখছি যে বাংলাদেশ সকল রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানেই এক ধরনের অরাজকতা, সেটা কি একই রকম নাকি বিমান বাংলাদেশের ক্ষেত্রে একটু আলাদা? না, বিমানের একেবারেই বলবো না যে সুযোগ নেই বা সামনে উন্নতি করতে পারবে না, সেটা বলা ঠিক হবে না। তবে অরাজকতার দিক দিয়ে আমার মনে হয় এটা যে কথাগুলি এখন শুনলাম, আমি এতটুকু জানতাম না অবশ্য, এটা আমার কাছে শকিং মনে হচ্ছে, শকিং। 777-300 ER বা 200 ER যেগুলো, এইগুলো লেটেস্ট মডেলের প্লেন এবং একেবারে ব্র্যান্ড নিউ, ফ্যাক্টরি থেকে তৈরি করার পরে চলে নিয়ে আসা হয়েছে। কোনোগুলো 2-3 বছর হয়েছে, কোনোগুলো হতে 1-2 বছর হয়েছে। মানে এই অবস্থায় এখানে এইসব প্লেনের একবারে মানে সারা বিশ্বব্যাপী এগুলোর সুনাম আছে যে এগুলোর মধ্যে কোনো সেরকমভাবে অপারেশনের দিক দিয়ে, সেফটি, সিকিউরিটি সব দিক দিয়ে এগুলো এখন A ক্লাস প্লেন। 333 এখন ওয়ান অফ দ্য বেস্ট রানিং এবং সেখানে সবচেয়ে কমপ্লেন ফ্রি এয়ারক্রাফট হিসেবে বিশ্বে পরিচিত, সারা বিশ্বে মোটামুটি আধুনিকতম, সবচেয়ে আধুনিক না হলো অনেক ক্ষেত্রে এটা আধুনিক। সেখানে এই নতুন প্লেন একেবারে ব্র্যান্ড নিউ কিনে আনা হলো, সেটা এখানে এসে মানে যে কোনো কারণেই হোক, ম্যানেজমেন্টের অব্যবস্থাপনা তো বটেই, অব্যবস্থাপনা বা এর সঙ্গে অনিয়ম, দুর্নীতি, এগুলোর অভিযোগ তো দীর্ঘদিন থেকে আমরা সব সময় সরকারের সময় শুনে আসছি। হ্যাঁ, তো এগুলোর মানে রেজাল্ট যে এত একটা স্টেজে যেতে পারে, এটা আমি মনে হয় না শুনলে বিশ্বাস করতে পারতাম না। এটা একটা, যেটা পুরানা প্লেন ভাড়া করা হয়েছে যেগুলো ডোমেস্টিক রুটে দিচ্ছে, সেখানে হয়তো এই ধরনের ট্রাবল হতে পারে। তারপরেও প্রশ্ন আসছে যে এই ধরনের ট্রাবল হলে তো তাদের লাইসেন্স থাকার কথা না, তাদের এভিয়েশন কোনো কিছুই তাদের পারমিশন থাকার কথা না, এবং সঙ্গে সঙ্গে তাকে গ্রাউন্ড করে দেওয়ার কথা। যাত্রীদেরকে সেবা দিতে হবে। সেবার সঙ্গে যেটা দুটো জিনিস দরকার, একটা হলো যে সময় মতো আমরা যেন জায়গায় গন্তব্যে যেতে পারি, সময় মতো যেন ফ্লাইটটা ছাড়ে, আর 2 নম্বর হলো ফ্লাইটের ভিতরে যেন আমরা নিরাপদ থাকি এবং কমফোর্টেবল থাকি। তো এই জিনিসগুলো আমরা
এখানে ব্যত্যয় হচ্ছে, এটা অত্যন্ত দুঃখজনক। এবং এটা আমি মনে করি যে এটা একটা এমন স্টেজে চলে গেছে যে এটা আমার কাছে মনে হচ্ছে যেন একটা অস্বাভাবিক স্টেজ আর কি। ধন্যবাদ জনাব কাজী। আমি আপনার কাছে ফিরে আসবো জনাব কাজী ওয়াহিদুল আলম। আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি বিমানের পরিচালনা পরিষদে ছিলেন, পরিচালক হিসেবে কাজ করেছেন। আপনার অভিজ্ঞতা কি বলে যে এই যে যে সমস্যাটা আমরা দেখলাম আমাদের প্রতিবেদনে, এসি কাজ করছে না, এটা কি একেবারেই পুরো ব্যবস্থাপনার অংশ, নাকি আমি যদি বলি শুধু মেনটেন্যান্স, এয়ারক্রাফট মেনটেন্যান্সের সমস্যা, সেই জায়গাগুলো কি আমরা আসলে খুবই দুর্বল কিনা এয়ারক্রাফট মেনটেন্যান্স? ধন্যবাদ। আসলে এটা যেটা কাদের ভাই বলেন অত্যন্ত দুঃখজনক। আমরা 2007-8 সালে এই প্লেনগুলো অর্ডার দেওয়া হয়েছিল এবং এটা বিমানের জন্য এই আবহাওয়াতে চলার উপযোগী করেই কিন্তু বোয়িং তারা তৈরি করেছে এই বিমানগুলোকে। আচ্ছা, হ্যাঁ, সো কাজে এখানে অন্য জায়গা থেকে যদি আমরা ভাড়া নিই বা লিজ নিই, ডাই লিজ বা ওয়েট লিজ নিই, তখন দেখা যায় যে হয়তো এটা ইউরোপে চলার জন্য উপযোগী ছিল, আমরা ঢাকাতে আসার জন্য অতি গরমে এগুলো কাজ করছে না বা অতি শীতে কাজ করছে না, সেরকম কিন্তু ঘটনা না। বাংলাদেশ বিমানের যে কটি এখন আছে, 4টি বোয়িং 777 আছে, আর 2টো মনে হয় ভাড়া করা আছে ইজিপ্ট এয়ার থেকে। 4টি বিমান তো সবগুলোই নতুন, আপনি জানেন আর কি। তো এখানে এইগুলো ফাংশনিং এর কোনো প্রশ্নই আসে না যদি প্রপার মানে মেনটেনেন্স হয়ে থাকে। মেনটেনেন্স ডেফিনেটলি হচ্ছে না, হ্যাঁ ডেফিনেটলি হচ্ছে না, হলে এই পর্যায়ে আসতো না। আর তারপরে যে জিনিসটা আমি বলবো যে এই এয়ারক্রাফটগুলো লং রেঞ্জ এয়ারক্রাফট, হ্যাঁ, এলআর যেটা বলি লং রেঞ্জ 300 এলআর, এটা 1 নাগাড়ে 10 ঘন্টা 12 ঘন্টা চলার ক্ষমতা রাখে। তো এই প্লেনগুলোকে আমরা কোথায় ব্যবহার করছি? ঢাকা চিটাগং, ঢাকা সিলেট, সিলেট ঢাকা, চিটাগং ঢাকা। এটা হয়তো আন্তর্জাতিক রুটে ছিল, ঢাকা সিলেট হয়ে হয়তো। কিন্তু এটা তো মানে কলোসাল লস ফর দি বিমান। একটা প্লেনের একটা আয়ু থাকে, একটা ল্যান্ডিং গিয়ারের বা ইঞ্জিনের একটা সাইকেল থাকে। একটা প্লেন ধরেন আপনার 3000 সাইকেল নামতে পারবে বা উঠতে পারবে, ল্যান্ডিং গিয়ারের সাইকেল থাকে। এইটা আমি ঢাকার থেকে উড়ে যদি লন্ডনেও যাই তো একটা সাইকেল খরচ হবে। আবার মানে এখন এই যে যখন একটা প্লেনের সাপোজ ধরেন 3000 সাইকেল আছে, তার মধ্যে যদি আমি একটা রুটে যদি 2-3টে সাইকেল আমি ইউজ করে ফেলি, তাহলে এই প্লেনের বয়স তো অর্ধেক কমে গেল। একটা ল্যান্ডিং গিয়ারের দাম $10 থেকে $15 মিলিয়ন। হ্যাঁ, সো যদি যখন এটা রিপ্লেসমেন্টে যাবে, তখন এই যে অপচয় করতেছে, এই যে ক্ষতি করতেছে বিমানের, হ্যাঁ, জেনে শুনে বিমান ম্যানেজমেন্ট এগুলোকে ক্ষতি করছে, এটা তো অপূরণীয় ক্ষতি হচ্ছে। এটা তো এই প্লেনগুলোর দাম শেলফ ভ্যালু এখন 1/3 নেমে এসছে। হ্যাঁ, আমরা আমরা নতুন কিনেছি প্লেনগুলো, কিন্তু এটা শেলফ ভ্যালু কিন্তু এখন 1/3 নেমে এসছে। হ্যাঁ, আরো এটা অবনতি হবে। হ্যাঁ, ধন্যবাদ। আমাদের সময় হচ্ছে ছোট্ট একটা বিরতি, আমরা সময় নিচ্ছি 30 সেকেন্ডে একটি বিরতি। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধ্যশিলে। জনাব জি এম কাদের, আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনার কি মনে হয় যে আমরা যেটা শুনছিলাম যে বিমানকে লাভজনক করার আসলে মূল লক্ষ্য আমাদের, এবং লাভজনক করতে হলে সবসময় আমরা বলে থাকি যে এই এয়ার ক্যারিয়ারটা হবে প্রফেশনালদের রান করতে হবে, যারা সত্যিকার অর্থে প্রফেশনাল তারাই এটা করবেন। এটা কি সম্ভব? সরকারি মালিকানা রেখে এটাকে করা সম্ভব? না, এটা সম্ভব করার জন্য একটা উদ্যোগ নেওয়া হয়েছিল। বিমানের কথা যেটা আমি আগে বললাম, বিমান কিন্তু আজকে থেকে না, দীর্ঘদিন থেকে অব্যবস্থাপনা, দুর্নীতি, মানুষের সেবার অভাব, বিভিন্ন হয়রানির কথা, এগুলো অভিযোগ আমরা খবরের কাগজে দেখেছি, মানুষের মুখে শুনেছি, বিভিন্ন সময় বক্তৃতা বিবৃতিতে এরা বিভিন্ন সময় বিভিন্ন পলিটিক্যাল র্যালিতেও আমরা এগুলো দেখেছি। এটা সব সময় সব হয়ে আসছে। এখন এটার থেকে উত্তরণের জন্য, এবং এখানে আরেকটা কথা আমি বলতে চাই, অভিযোগও এমনও আমরা শুনেছিলাম তখন যে সবসময় এটা একটা পরিচালিত আছে যে মানে রাজনীতির বড় বড় হোমরা চোমরারা এই দুর্নীতির সঙ্গে জড়িত থাকে, এবং যার কারণে এটাকে দুধেল গাইর হিসাবে ব্যবহার করা হয়, যে দুধেল গাই যে পারে দুধ ছেঁকে নেবে। তার ফলে নিচের লেভেলে যখন আসে দুর্নীতিটা, যদি উপর লেভেলে থাকে, নিচের লেভেলে সেই দুর্নীতিটা অটোমেটিক্যালি ট্রিকল ডাউন করে যায়, কারণ উপর থেকে যখন পলিসি মেকিং বা অন্য হায়ার আপস থেকে। এবং এইখানে কিন্তু অনেক মন্ত্রীর এই অভিযোগের বিরুদ্ধে কেস হয়েছে, এমনকি প্রধানমন্ত্রীরও কেস হয়েছে, প্রায় এমনও একেবারে সরকার প্রধান, সেগুলো পরবর্তীকালে কেস কতগুলো কি হয়েছে আমি জানি না, অনেকগুলোকে উইথড্র করা হয়েছে। একটা কেস উইথড্র করার পরে যখন উইথড্র করা হয়েছে, আমি তখন এটা চ্যালেঞ্জ করেছিলাম প্রেস ক্লাবে একটা মিটিংয়ে, যে এই ধরনের জিনিসগুলোকে যে কোনো রাজনৈতিক নেতারই উচিত যে কেস করে নিজে নির্দোষ প্রমাণিত উইথড্র হওয়া, এমনিভাবে আর্টিফিশিয়ালি উইথড্র করা উচিত না। কিন্তু এটা হয়নি, সেই সময় আমাকে প্রায় ম্যান হ্যান্ডেল করতে যায়, এরকম একটা পজিশন দাঁড়িয়েছিল। তো এইটা একটা ধারাবাহিকতা আমাদের অব্যবস্থাপনা বিমানের, সেটার জন্য কিন্তু 111-এর গভর্নমেন্ট আমি মনে করি
সেখানে একটা খুব ভালো উদ্যোগ নিয়েছিলেন ওনারা। সেই আপনার কথার উপর ধরে যেগুলো মানুষের কথা যে এটাকে প্রফেশনাল দিয়ে রান করাতে হবে, তো ওনারা বললেন যে মন্ত্রণালয় দিয়ে এটাকে রান করো, মন্ত্রী চেয়ারম্যান হয়ে রান করানোর দরকার নেই, ওনারা মালিকের প্রতিনিধিত্ব করবেন, মালিক হিসেবে থাকবেন, যেমন দুবাই আছে। Exactly. আবার তারপরে যেটা হবে সেটা বোর্ড অফ ডাইরেক্টরস হবে, নীতি নির্ধারণী কিছু, তারা কিছুটা হলো প্রফেশনাল, আর একেবারে যেটা অপারেশন করবে এমডি দিয়ে, সেই এমডি থেকে নিচের থেকে তারা সম্পূর্ণ এবং তাদেরকে যাতে কাজ করতে সবসময় মন্ত্রণালয়ের দিকে তাকিয়ে না থাকতে হয়, স্বাধীনতা দেওয়া যায়, তার জন্য এটাকে একটা কোম্পানি করা হয়েছিল, পাবলিক লিমিটেড কোম্পানি, এবং সেখানে পাবলিক শেয়ার হবে, পাবলিক একটা শেয়ার কিনে এর মালিকানাও নিতে পারবেন। এই ধরনের একটা ব্যবস্থা পৃথিবীর অনেক দেশে আছে। এটা 111 করার পরে যেটা দাঁড়ালো সেটা হলো যে আমরা ওটাকে ফ্লেক্সিবিলিটি অফ অপারেশন বাড়িয়ে দিলাম। এখানে ওনারাও ছিলেন, এটার ব্যাপারে অনেকের সঙ্গে আলাপ আলোচনা করে এটা করা হয়েছে। পরবর্তীকালে যখন আমি মন্ত্রী হলাম, মাননীয় প্রধানমন্ত্রী নতুন সরকার গঠন হলো, আমাদের সরকার যখন নতুনভাবে আসলো, এটার পরে যে সরকার আসলো, সেখানে আমি জিজ্ঞাসা করলাম যে এই আইনগুলো, অনেকগুলো আইনকে তখন আমরা আইনে রূপান্তরিত করেছিলাম, কতগুলোকে করা হয়নি। তো ওটা উনি বললেন যে না, এইটা প্রসেসটা মনে হয় ভালো, মন্ত্রীরা সবার সরাসরি থাকা দরকার নেই, এটাকে তাদেরকে চালানোর জন্য একটা স্বাধীনতা দেওয়া হোক। সেইভাবে আইনটা পাশ হয়ে গেছে, যারা ওনারা প্রস্তাব করেছিল সেইভাবে, এবং তখনই কিন্তু 10টা প্লেনের জন্য চুক্তি সাইন করাটা, এগুলো আমার সময় এগুলো করা হয়েছিল, যেহেতু প্লেনের তখন যেগুলো ছিল সব 20-30 বছরের পুরাতন প্লেন, প্রায়গুলি অবসোলেট হয়ে গেছে, তো নতুন প্লেন একেবারে ওটা করা হয়েছিল। তো এখন হলো যেটা, সেটার পরে যেটা সমস্যা দেখা দিল, এটা একটা বড় ইম্পর্টেন্ট পয়েন্ট আমি মনে করি। সেটা সমস্যা হলো যে মন্ত্রী হিসাবে মালিকানার যে রিপ্রেজেন্টেশন অফ দ্য জনগণ, যেটার মালিক তার রিপ্রেজেন্ট করবে মন্ত্রী, কিন্তু স্বাধীনতা দেওয়া হলো, কিন্তু জবাবদিহিতার ক্ষেত্রটায় দেখা গেল মন্ত্রীদের যে কোনো কারণে হোক তাদের ইম্পর্টেন্সটা সেভাবে আসলো না। কেননা যারা ওখানে মানে ম্যানেজমেন্টের সঙ্গে যারা বোর্ড অফ ডাইরেক্টর জড়িত ছিলেন, তাদের এই অ্যাপ্রুভালটা হতো প্রাইম মিনিস্টার অফিস থেকে, এবং যে কোনো কারণে হোক তাদেরকে আবার যদি পরিবর্তন করতে হয় প্রাইম মিনিস্টার অফিসে যেতে হয়। এখন প্রাইম মিনিস্টার অফিসের কাছে সরাসরি তখন তাদের জবাবদিহির ব্যাপারটা চলে গেল মন্ত্রণালয় থেকে ছাড়িয়ে, বাইপাস করে, যেটা হয়ে গেল কিন্তু একটা এমনভাবে হয়ে গেল যেটা ডাইলুটেড হয়ে গেল, মানে যেটা জবাবদিহিতা ডাইলুট হয়ে গেল। প্রাইম মিনিস্টারের 1000 কাজ থাকে, তার মধ্যে বিমানে করা, জবাবদিহিতা করা ওনার পক্ষে বা ওনার মন্ত্রণালয়, ওনার লোকের পক্ষে, তার জন্য কিন্তু স্পেসিফিক দায়িত্ব ছিল মন্ত্রীদের বা মন্ত্রণালয়। সেখান থেকে তাদের বাইপাস যখন হয়ে গেল, তখন ফ্রি হয়ে গেল তারা, ফ্লেক্সিবল অপারেশন, কিন্তু জবাবদিহিতায় বিহীনভাবে ফ্রি হলো। উইদাউট জবাবদিহিতা যখন মানুষকে আপনি ইন্ডিপেন্ডেন্স দেওয়া হয়, এটা সবসময়, সেটাও আসলে এক ধরনের জবাবদিহিতাহীনতার চলে যায় আর কি। এটা একটা সমস্যা আমার মনে হয় বিমানে আছে। আপনাকে ধন্যবাদ জনাব কাজী ভাই, আপনার কাছে আমি ফিরে আসবো, তার আগে ছোট্ট একটা বিরতি। আমাদের সময় হচ্ছে একটা বিরতিতে যাবার, আমাদের সাথে থাকবেন, ফিরছি শিগগিরই। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মতো ছিল। আজ আমরা আলোচনা করছি বিমান বাংলাদেশের ব্যবস্থাপনা নিয়ে। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন সাবেক বেসামরিক বিমান চলাচল মন্ত্রী জনাব GM কাদের এবং এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম। জনাব আলম এবং জনাব GM কাদের, আপনাকে স্বাগত জানাচ্ছি আরেকবার। জনাব আলম, আপনার কাছে জানতে চাচ্ছি যে সরকারি প্রতিষ্ঠান হিসাবে যদি বাংলাদেশ বিমান এয়ারলাইন্স সরকারি প্রতিষ্ঠান, তাহলে কি আদৌ ব্যবসা করা সম্ভব? আমি তো মনে করি যে কোনো কমার্শিয়াল অর্গানাইজেশন should be run like a commercially হ্যাঁ, কিন্তু আমরা বাংলাদেশের দিকে তাকাই, কখনো আমরা দেখিনি যে সরকারি কোনো প্রতিষ্ঠান বাংলাদেশে এই মুহূর্তে যারা প্রফিট করছে। হ্যাঁ, এটা তো অবশ্যই এটা সত্যি কথা, বাট দ্য থিং ইজ এরকম ভরি ভরি উদাহরণ বিশ্বের বিভিন্ন দেশে আছে। লাইক আপনি যদি শ্রীলঙ্কাতে দেখেন, শ্রীলঙ্কার ন্যাশনাল ক্যারিয়ার শ্রীলঙ্কান এয়ারলাইন্স, বাট সেখানে কিন্তু 11 জন বোর্ড অফ ডাইরেক্টরসের 11 জনই প্রাইভেট সেক্টর থেকে এসেছেন, ওখানে সরকারের কোনো প্রতিনিধিত্ব নাই। আচ্ছা, ওখানে কোনো এরকম পৃথিবীর অন্যান্য সব দেশেই কিন্তু আছে। আপনি মালয়েশিয়াতে যান, সেই একই অবস্থা, সিঙ্গাপুরে যান, সেই একই অবস্থা। এখন আপনি প্রাইভেট, আপনি বলবেন যে একটা পাবলিক লিমিটেড কোম্পানি, বাট এখানে আমি সকল আমলা নির্ভর বোর্ড করব বা আমি সরকার নিয়ন্ত্রিত বোর্ড রাখবো, তাহলে সেখানে আপনি কিভাবে একটা কমার্শিয়াল ডিসিশন বা প্রফেশনাল ডিসিশন হবে? এয়ারলাইন বিজনেস ইজ এ হাইলি টেকনিক্যাল বিজনেস, হ্যাঁ, এবং ইউ হ্যাভ টু কম্পিট। আজকে ঢাকাতে দেখেন বড় বড় মেগা ক্যারিয়াররা সব অপারেট করতেছে, যারা সারা বিশ্ব কাঁপানো এয়ারলাইন, লাইক এমিরেটস, ইতিহাদ, কাতার, এইসব এয়ারলাইন্সের সাথে আপনাকে কম্পিট করতে হচ্ছে। তো আপনার তো সেই রকম মেকানিজম না থাকলে আপনি কখনোই তাদের সাথে করতে পারবেন না। আমি এই যে প্যাসেঞ্জার যখন টিকিট কাটবো, আমি যে পয়সা দিয়ে বিমানে টিকিট কাটছি, সেই একই পয়সায় কিন্তু কাছাকাছি পয়সায় আমি অন্যান্য বিদেশি এয়ারলাইনে টিকিট কাটতে পারি। তো আমি তো আমার কমফোর্টটা চিন্তা করবো প্লেনের টিকিট কাটার আগে। আমার উঠে যদি বাতাস নিজে করতে হয় বা আমার যদি সে সার্ভিস না পাই, তাহলে আমি কেন, আমি কতদিন আমার দেশাত্মবোধ কাজ করবে? দেশাত্মবোধের তো ঠিক আছে, অবশ্যই আমি ন্যাশনালিস্ট ফিলিং হিসাবে আমি অবশ্যই দেশকে ভালোবাসি, দেশের প্রতি আমার একটা কমিটমেন্ট আছে, বাট এটাতে একটা সার্টেন লিমিট আছে। ধন্যবাদ জনাব GM কাদের।
ওয়ে ফরওয়ার্ড হিসেবে আমরা আসলে কি ভাবতে পারি? কারণ আমাদের তো আসলে কিন্তু বেরোতে হবে, আমাদের বিজনেস ব্যবসা করতে হবে, আবার আমরা জানি না যদি আমরা সরকারের কি দায়িত্বে রাখতে হবে নাকি আমরা একে বেসরকারীকরণ করতে পারি। আমরা যখন এটাকে নতুন আইনের মাধ্যমে কোম্পানি হিসাবে গঠন করলাম, তখন কিন্তু কনসেপশনটা ছিল এটি, কনসেপ্টটা ছিল যে এটা সরকারি মালিকানা যতটুকু থাকার দরকার থাকবে, বাকি প্রাইভেটরা থাকবে প্রাইভেট মালিকানা নিয়ে। আচ্ছা। এখন যারা ডাইরেক্টর আছেন, যেহেতু সরকার 100% ওন করে, 100% সরকারেরই মালিকানা, তাদেরই ডাইরেক্টর আছে। Right. কিন্তু আর বাকি যারা সরকার সিলেক্ট করছেন তারা আছে, তাদের কিন্তু স্টেক নাই কোনো। কিন্তু তারা যদি টাকা 2-1 কোটি টাকা এখানে জমা দিয়ে তারপরে আসতেন এবং তারপরে ডাইরেক্টর হতেন, তাহলে প্রতিটি জিনিস তারা সেভাবে জবাব দিতে থাকতো। উদ্দেশ্য ছিল সেটাই, যে আস্তে আস্তে আমরা শেয়ার আপলোড করব এবং প্রাইভেট সেক্টরকে এনকারেজ মানে করব। অন্তত 49% 51% শেয়ার কি প্রাইভেট সেক্টর ছাড়তে পারে। ছাড়ার জন্য আমরা একটা, আমার সময় তো প্রসেস শুরু হয়েছিল, পরে এটা স্টক এক্সচেঞ্জ থেকে বিভিন্ন কন্ডিশন আছে যেগুলো ফুলফিল না করলে এটা পারমিশন দেওয়া হয় না। স্বাভাবিক। সেই ফুলফিল করতে পারেনি বিমান, এখন পর্যন্ত পারেনি আমার মনে হয়, তার জন্য এটা এখন পর্যন্ত দেওয়া যায়নি। কিন্তু আইডিয়াটা ছিল যে উনি যেটা বলছেন যে বেশিরভাগ শেয়ার আমরা ছেড়ে দেবো অনেক ক্ষেত্রেই যতটুকু সম্ভব, এবং সেখানে প্রাইভেট এন্টারপ্রেনাররা আসবে এবং তারা রীতিমতো এটা নিয়ে তারা বোর্ডে বসবেন, তারা এটা নিয়ে জবাবদিহিতাটা নিশ্চিত করবেন। এখন জনগণ এটার 100% মালিক, জনগণের রিপ্রেজেন্ট করে এখানে ব্যুরোক্রেসি, গভর্নমেন্ট সেইখানে এসে ব্যুরোক্রেসিরা এসে যাচ্ছে, এবং যার জন্য এই পুরো জিনিসটা করা হলো সেটা হচ্ছে না। আর যেটা আরেকটা জিনিস এখানে হচ্ছে, সেটা আমার কাছে চোখে পড়েছে, সেটা হলো যে প্রফেশনালিজম যেটাই থাকুক আর না থাকুক, প্রত্যেকের কাজের যেমন মানে একটা চেইন অফ কমান্ডস থাকতে হয়, তেমন প্রত্যেকের কাজের একটা পরিধি গণ্ডির ভিতর থাকতে হয়। এখানে বোর্ড অফ ডাইরেক্টরসের কিন্তু শুধু পলিসি মেকিং ডিসিশনস, তারা কোনো এক্সিকিউটিভ ফাংশনে থাকবার কথা না, সেখানে তাদের কোনো ইন্টারফেয়ার করার কথা না। তারা শুধু দেখবে যে ম্যানেজিং ডিরেক্টর সেখানে রেসপন্সিবল হবে এবং তাকে তারা অ্যাকাউন্টেবল করবে যদি কোনো তাদের নির্দেশ বা তাদের কোনো কাজে না তারা তার পারফরমেন্স অনুযায়ী যদি তারা সন্তুষ্ট না হয়। কিন্তু এখানে অনেক সময় দেখা যাচ্ছে যে ম্যানেজিং ডিরেক্টরের চেয়েও বেশি ইনভলভ হয়ে যাচ্ছে বোর্ড নিজেরাই, এবং সরাসরি তারা এক্সিকিউটিভ কাজে যাচ্ছে। এটা কিন্তু একটা ব্যত্যয় আর কি, ম্যানেজমেন্টের যে প্রিন্সিপাল এগুলোর ব্যত্যয়। কাজে যে উদ্দেশ্যে পুরো কোম্পানিটা ফর্ম করলো, বিমানকে নতুনভাবে সাজানোর যে প্রচেষ্টা না হলো, সেটা দুটো কারণে মার খেলো। একটা হলো যে জনগণের মালিকানাটা যে সেটা যে যারা এখানে এনফোর্স করবে তার জন্য যে জবাবদিহিতা, সেটা ডাইলিউটেড হয়ে গেছে। মন্ত্রণালয় সরাসরি সেভাবে তাদের দেখাশোনা করবে, ক্ষমতাটা যে কোনো কারণে চলে গেছে অন্যখানে। আর 2 নম্বর হলো যে যারা বোর্ড অফ ডাইরেক্টরস হয়েছেন, তারা আবার অনেক ক্ষেত্রেই তাদের মধ্যে অনেক ক্ষেত্রে তারা ইন্টারফেয়ার করছেন ইন দ্য এক্সিকিউটিভ ফাংশনস, যার জন্য এক্সিকিউটিভ ফাংশনে গিয়ে আবার এখানে একটা এবং তাদের কিন্তু স্টেক নেই, মানে তারা হলো সরকারি কর্মচারী, তাদের কোনো এখানে পয়সা দিয়ে তারা এখানে ডাইরেক্টর হন নেই বা ইনভেস্টমেন্ট নেই। ফলে এইখানে একটা জবাবদিহিতাহীনতা বা পার্সোনাল গেইন নেওয়ার প্রচেষ্টা বা এই ধরনের অনেক কিছু থাকতে পারে। পুরোপুরি বেসরকারি খাতে ছেড়ে দিলে কি কেমন হবে? না, পুরোপুরি বেসরকারি খাতে ছেড়ে দিলে খুব যে একটা ভালো হবে তাও আমি বলতে পারি না, বিকজ এয়ারলাইন বিজনেস আমি যেটা বলছিলাম ইটস এ হাইলি টেকনিক্যাল এবং প্রফেশনালি করতে হবে, এবং ইট শুড বি রান বাই দ্য প্রফেশনালস। হ্যাঁ, আমাদের দেশে কিন্তু এয়ারলাইন বেসরকারি ছেড়ে দিলেও কি সেটা প্রফেশনাল রান হবে না? একটু সমস্যা আছে। আমি মনে করি আজকে দেখেন বেসরকারি খাতের এয়ারলাইনগুলো, হ্যাঁ, প্রায় 1 ডজনের উপর এয়ারলাইন বাংলাদেশে তাদের বন্ধ হয়েছে, চলে গেছে। কেন বন্ধ হয়ে গেছে? বিকজ তাদের সেই ম্যানেজমেন্ট ক্যাপাবিলিটি নাই। হ্যাঁ, এবং তারা একটা এয়ারলাইন কিভাবে রান করা উচিত সেই জিনিসটা না জানার কারণে, তাদের সেই দক্ষতা না থাকার কারণে, বিকজ একটা দেশে কিন্তু এয়ারলাইন শিল্প গড়ে ওঠে কিন্তু ন্যাশনাল এয়ারলাইনকে কেন্দ্র করে। একটা দেশে এভিয়েশন সেক্টর কিন্তু অনেকটা ডিপেন্ডেন্ট। ন্যাশনাল এয়ারলাইন যদি ভালো কাজ করে, তাদের প্রফেশনাল যদি ভালো থাকে, ওই ন্যাশনাল এয়ারলাইন থেকে কিন্তু অন্য বিভিন্ন বেসরকারি এয়ারলাইনে ছড়িয়ে পড়ে। আমাদের এখানে তো হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট হয়নি। যেমন কাজে আপনার মন্ত্রী থাকা অবস্থায় কখনো কি এই বিষয়ে ভেবেছেন যে অন্য দেশ কিভাবে কাজ করছে, সেই অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করেছিলেন কখনো? আমি যেহেতু আমি ব্যক্তিগতভাবে যেগুলো সাকসেস স্টোরি, যেমন সিঙ্গাপুর এয়ারলাইন্স, ওদের ওখানে আমি গিয়েছিলাম, ওদের কিভাবে অপারেশন করা হয়। তারপরে আমি খোঁজ নিয়েছিলাম আমাদের ব্যাংকক, যেটা থাইল্যান্ড, এটাও ভালো। যে এগুলোর ব্যাপারে উনি যেটা বলেন শ্রীলঙ্কা, এগুলোর ব্যাপারে আমরা খোঁজ খবর করেছিলাম, এবং কিছুটা তাদের আদলেই কিন্তু আমাদের এই বিমান চালানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু যেটা আমি দেখলাম যে তাদের সিস্টেমগুলো যেভাবে চলে, ফুল প্রুফ একটা, ওইটা আমাদের এখানে কাজ করলো না। আমাদের যেটা যার কাজ না সেখানে সে ইন্টারফেয়ার করা শুরু করলো, যেটা যার কাজ সেটা সে করছে না, এইভাবে বিভিন্নভাবে আবার পুরানা গেমে চলে গেল। যেটা উদ্দেশ্য ছিল একটু পরিবর্তন করা, সেটা হলো না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব কাজী ওয়াহিদুল আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ শেষ করতে হচ্ছে, আমাদেরকে ভবিষ্যতে আপনার সাথে আবার কথা বলবো। এই ছিল আজকে আমাদের খতম থেকে মধ্যে ছিল। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবারও।